জমির মধ্যে সাপটা ঢুকেছে একটা বেগুন দিয়ে, গায়ে পেট্রোল দিয়েছে, সেটাকে আগুন ধরিয়েছে। কেন মানুষ মারছে? কি প্রবলেমটা কি? ব্লিডিং হচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে হসপিটাল নিয়ে যাওয়ার পরে কেমন যেন দূর দূর ছাই ছাই ব্যাপার। কারণ স্ট্রিট ডগস ভ্যালু নেই। এই সরব সরব সরব। কোনো এক সময় আমার খুব চেনা বইতে লোকজনই বলেছিল তুমি ভদ্রঘরের ছেলে কেন ড্রেনে দিচ্ছ। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি, ইন্ডিয়া এমন একটা দেশ যে জায়গাতে দেশের কুকুরকে ইগনোর, বিদেশের কুকুরকে অ্যাডপ্ট হয়। কিন্তু আপনি বিদেশে যান, সেখানে বেশিরভাগ জায়গায় দেখবেন যে ওদের ওখানকার কুকুরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। রাস্তার কুকুর বেশিরভাগ লোকে ঢিল মারে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ঢিল মারতে হবে। আমাকে ফোন করে বলছে আমার দোকানের সামনে এরকম একটা বাচ্চা পড়ে আছে, তোমার জন্য তুমি ট্রিটমেন্ট করেছো, বলো বাচ্চাটা সুস্থ হয়ে গেল। ওই জার্নিটা ইম্পর্টেন্ট। কুকুর কামড়ালে বিষ লাগে না, বাট যে কুকুরের রেবিস আছে শুধু সেই কুকুরটা কামড়ালে তোমার শরীরের মধ্যে রেবিস ভাইরাস আসবে। এখানে একটা মিথ আছে, লোকে এরকম কথা বলে যার কুকুর ঘাটে তাদের তো গায়ে গন্ধ থাকে, কুকুরটা বুঝতে পেরে যায় তাই না তাদের কামড়ায়। তাহলে ভালো, আপনিও ঘাটুন, তাহলে আপনাকে গন্ধ হবে। 1960 সালে কোনো পশুকে মারলে 50 টাকা থেকে 100 টাকা জরিমানা। যদি মানুষের জন্য 24 ঘন্টা খোলা থাকে কোনো হসপিটাল, কোনো পশুদের জন্য হবে না? তাদের জন্য তো গভর্নমেন্ট লাখ লাখ টাকা খরচা করছে না। সবাইকে আর একবার স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি চন্দন চড়ি শুরু করছি আজকের পডকাস্ট। আজকের পডকাস্টটি আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ আজকের পডকাস্টটির টপিক হচ্ছে আমার এখানে। তার কারণ আজকের পডকাস্টটি হবে স্ট্রিট অ্যানিমালদের নিয়ে, যাদের জন্য স্পেশালি আমার তো একটা জায়গা আছেই, এবং জায়গা হয়তো আপনাদেরও আছে। এবং আজকের যেই ব্যক্তি আমাদের সঙ্গে আছেন তিনি ডাইরেক্টলি যুক্ত এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে। তো বেশি দেরি না করে আজকে ডেকে নেবো আমাদের গেস্টকে। প্রথমে ওয়েলকাম জানাবো স্বরূপ চ্যাটার্জিকে। নমস্কার দাদা, সবাইকে আমার অ্যানিমাল কেয়ারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দাদাকেও, কারণ এত দূর থেকে আসার পরও দাদা আজকে আমাকে স্পেশালি ডেকেছিল। তো কিছু কথা দাদার সাথে আমরা শেয়ার করবো, আপনাদের সাথেও শেয়ার করবো। প্রথমেই জেনে নেবো যে অ্যানিমাল লাভার কি প্রথম থেকেই, নাকি কোনো একটা ইনসিডেন্ট তোমাকে অ্যানিমাল লাভার করে দিয়েছে? অবশ্যই ইনসিডেন্ট, আর সেটা খুব বাজে রকম একটা ইনসিডেন্ট ছিল। যেমন তখন হয়তো বুঝতেও পারতাম না এদের জন্য কোনো হসপিটাল আছে বা এদের আদৌ চিকিৎসা হয় কিনা। কারণ রাস্তার কুকুর বেশিরভাগ লোকে ঢিল মারে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ঢিল মারতে হবে, হ্যাঁ, পিছনে ভটকা ফাটিয়ে দিতে হবে, তেল কি পেট্রোল লাগিয়ে দিতে হবে। এগুলো তো আমরা যা দেখি আমরা তাই ভাবে বড়। কিন্তু যে ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি আমাদের এই একটা হয় না যে হিট করে, আমার চোখের সামনে একটা বাচ্চা কুকুর যখন মারা যায় আমার হাতের উপর মাথা রেখে, তখন আমি হেলথের সঙ্গে যুক্ত ছিলাম, বাট হিউম্যান হেলথের সঙ্গে যুক্ত ছিলাম। 5 ইয়ার্স আমি আই হসপিটালে কাজ করেছি, আরো 5 ইয়ার্স আমি জেনারেল জায়গায় কাজ করেছি হসপিটালে। সেইখান থেকে আমার সোর্স আছে। মানুষকে কোথায় ইঞ্জেকশন দেয় বা কি করে সেগুলো জানি, অ্যানিমাল সম্পর্কে কোনো নলেজ ছিল না। তো নেহাতি যখন বাচ্চাটার একটা খুব অন্তরঙ্গ জায়গা থেকে একটা ব্লিডিং হচ্ছিল, খুব ব্লিডিং হচ্ছিল, তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে হসপিটাল নিয়ে যাওয়ার পরে কেমন যেন দূর দূর ছাই ছাই ব্যাপার। কারণ স্ট্রিট ডগস ভ্যালু নেই। এই সরব সরব সরব। তো যাই হোক, আমি বললাম আপনারা দেখাতে আপনার কর্তব্য। তো বড় সাহেব আরেকজনকে অর্ডার করলেন, সে আবার গ্লাভস পরে। তো আমি খুব অবাক হলাম যে উনি যে প্রেসক্রিপশনটা করেছিলেন ঠিক আছে, বাট এমন কিছু কিছু মেডিসিন উনি প্রেসক্রাইব করেছেন যেটা মার্কেট অ্যাভেলেবেলই নেই, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে মেডিসিন। আর তার থেকেও বড় আপনারা মেডিসিন ম্যানেজ করার পরেও প্রত্যেকটা ডাক্তারকে কল করে করে স্যার একটু প্লিজ দেখে যান, ইঞ্জেকশন তো লিখে দিয়েছেন কিন্তু মানুষ কি করে দিবে, ও তো জানে না দিতে। আমরা ছোট শহর থেকে বিলং করি, একটা এইটা মেট্রো সিটির মতো না আমার জায়গাটা, আমাদের একটা কি বলবো আরবান একটা জায়গা। সেখানে কে পাবে ইঞ্জেকশন দিতে? তো প্রত্যেকটা ডাক্তার কোন জায়গাটা? মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট যেখানে অ্যাকচুয়ালি বেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম সেন্টার, যে জায়গাটাতে এটা রান করা হচ্ছে। সেইখানে তখন ওই বাচ্চাটা ওই ডেকে ডেকে কোনো ডাক্তারকে না পাওয়া যাওয়ার পরে মারা যায়, লিটারালি ব্লিডিং হতে হতে মারা যায়। আমরা জানতামই না, ওষুধ কিনে এনেছি, কি করে দিতে হয় কিভাবে দিতে হয় জানি না। তো ওটা খুব পিঞ্চ করেছিল আমাকে যে এরা বলতে পারছে না, কিছুই করতে পারছে না। আর আমি যতটা জানতাম যে একটা ভেটেরিনারি ডক্টর, একটা এমবিবিএস ডক্টর প্রায় ইকুইভ্যালেন্ট, তাদের স্টাডি, তাদের পড়াশোনা করার যে ডিউরেশনটা, তাদেরকেও সেম ভাবে পড়াশোনা করতে হবে। তো এই স্ট্রিট ডগস আর এই ব্রিড ডগস, এই ক্যাটাগরি বিভাগ, নোংরা পরিষ্কার ধরবো না,
এটা খুব খারাপ লেগেছিল। তো মনে হচ্ছিল যে না, সিরিয়াসলি কিছু করা উচিত। মানে এটা কত বছর আগেকার ঘটনা বলতে? 10 to 12 years, মোটামুটি 10 years হবে। মানে অ্যাপ্রক্স 10 ইয়ার্স ধরে এই ফিল্ডে আছো। হ্যাঁ। তো এই ফিল্ডে কাজ করতে করতে এরকম কখনো হয়েছে যে অবজেকশন এসছে, হাতাহাতি টাইপের বা গালাগালি টাইপের? মানে ন্যাচারালি যেটা আমি ফিল্ডে কাজ করতে গিয়ে ছোটখাটো দেখি, তুমি তো আরো বড় আকারে করো, তুমি নিশ্চয়ই এটা আরো ভালো করে বলতে পারবে। যেখানে একটুখানি অ্যাওয়ারনেস আছে সেখানে হয়তো একটা ছোট বিষয়টাকে আমাদের কাছে খুব বড় লাগে, কিন্তু যেখানে অ্যাওয়ারনেসই নেই সেখানে এই ব্যাপারগুলো, মানে কুকুর ঘাটাটাকেই একটা নোংরা ক্যাটাগরির মধ্যে রাখা হয়। সেটার কারণও আছে, কারণ কোনো এক সময় আমার খুব চেনা পরিচিত লোকজনই বলেছিল, আহ, আপনি তুমি ভদ্রঘরের ছেলে কেন ড্রেনে নামছো। তো একদিন ওই আঙ্কেলটাই আমাকে ফোন করে বলছে, আমার দোকানের সামনে এরকম একটা বাচ্চা পড়ে আছে, তোমার জন্য তুমি ট্রিটমেন্ট করেছো বলে সুস্থ হয়ে গেছে। তো ওই ড্রেনে পড়ে তুমি খারাপ, আর সেই কল করে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, ওই জার্নিটা ইম্পর্টেন্ট ছিল। এমন অনেক জায়গা আছে আমাদের ওখানে, বহুত এমন জায়গা আছে যেখানে অ্যানিমাল ক্রুয়েলিটি মানে পিক ছিল, পিকে। তো আমাদের খুব রাগ হতো প্রথম প্রথম, যে কি মেরে দিচ্ছে এভাবে, কি করেছে, কি ক্ষতি করেছে। আমরা গোড়া খুঁজতে চাই যে কি অ্যাকচুয়ালি এটা শুরু কি করলো, কেন মানুষ মারছে, কি প্রবলেমটা কি। তো এখানে 3-4 রকম প্রবলেমটা অ্যাকচুয়ালি আছে। এক, যে আমাদের যে গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার কথা, লাইক বার্থ কন্ট্রোল, ভ্যাকসিনেশন, তুমি এদের খোঁজ নিয়ে দেখো আমাদের কলকাতার বাইরে গেলে তুমি 95% প্লেসে দেখবে যেটা ফুলফিল হয় না। তাতে কি হচ্ছে, ডগস এর পপুলেশন বাড়ছে। এবার একটা রাস্তার মধ্যে যদি 15-20টা কুকুর থাকে, তো আমি যত বড় অ্যানিমাল লাভার হই, আমার খারাপ লাগবে কেউ যদি কুকুরটাকে মারে, কিন্তু আমাকে এটা দেখতে হবে যে যে লোকটা বাড়ির সামনে এতগুলো কুকুর আছে, সে অ্যানিমাল লাভার যদি না হয়, সে বিরক্ত হবে, তখনই সে মারবে। কিন্তু যদি 4-5টে একটা ব্যালেন্স থাকলো, আর এটা খুব সহজেই করা সম্ভব, কারণ এটা অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুলস বলেন আপনি, বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে এটা করার জন্য কমিটি গঠন করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিএম সাহেবের আন্ডারে একটা করে কমিটি আছে যার নাম হচ্ছে ডিএসপিসিএ। এই ডিএসপিসিএটা পুরো রান করেন ডেপুটি সাহেব, ডিএম, ইনি রান করেন, কিছু লোকাল এনজিওসরা তার সঙ্গে পার্টিসিপেট করে। কিন্তু এটাকে যদি ঠিকঠাক পুশ করা হয়, তাহলে আমার মনে হয় যে এই দিক থেকে এই সংখ্যা কমতে গেলে প্রথম কোয়ালিটিটা কমবে। দ্বিতীয়, খাবার। এবার খাবারের ব্যাপারটা কি, আপনি দেখবেন যে স্ট্রিট, এই রোডের উপর দিয়ে যাচ্ছেন, বড় বড় রোড, হাইওয়ের পাশে খুব একটা ডগস দেখতে পাবেন, খুব একটা পাবেন, লোকাল হয় পাবেন, কারণ ওরা ওখানে যায় কারণ খাবারটা পায় বলে। খাবারটা পায় কি, মানে আমি কি, কটা লোক আছে যে কুকুরের জন্য রান্না করে বাইরে দিচ্ছে। আজ থেকে 7-8 বছর আগে আমাদের অ্যানিমালস, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অ্যানিমাল লাভার আপনি হাতে গুনে বলতে পারবেন। আজকে মালদা ডিস্ট্রিক্টে যাবেন, দেখবেন প্রত্যেক পাড়াতে কেউ না কেউ আছে ডগসে খাওয়া হচ্ছে। তো ওই জায়গা থেকে এই জায়গাটা, মানে ওই যে জার্নিটা, সেই জার্নিটার একটা মূল মন্ত্র দিয়েছেন আমাদের একটা আইসি সাহেব ছিলেন, আমাদের এখন উনি পোস্টিং হয়েছে আমাদের পূর্ণেন্দু স্যার। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, স্যার এরকম ভাবে কুকুর মারছে, আমরা তো র্যালি করলাম। তো ফার্স্ট টাইম যখন আমরা র্যালি করেছিলাম, তখন আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে সব এনজিওসরা পার্টিসিপেট করেছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে এত ইউনাইটেড সবাই। তো সেটার পরে আমরা দেখতে পাচ্ছিলাম না কিছু, মানে ইম্প্যাক্ট করছে, কিন্তু ওরকম না। তখন স্যার বলেছিল যে দেখো, আর যাই করো, আইন আছে, আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য লোককে আইনটা জানতে হবে। কজন জানে প্রিভেনশন অফ ক্রুয়েলিটি অ্যাক্ট সম্পর্কে, কজন জানে আইপিসি 428/7, সেটা পুরোনো আইন ছিল, এখন তো আমাদের ন্যায় সংহিতা চলে এসছে, সেটা চেঞ্জ হয়ে 325 হয়ে গেছে, সেটা একদম আলাদা, সেটা আমি পরে আসছি টপিকে। তো প্রবলেম যেগুলো বলছো, প্রত্যেকটা পদে প্রবলেম। আমি মালদা শুরু করেছিলাম 7 বছর আগে, প্রবলেম ছিল, প্রবলেম আজও আছে, লেন্থ কমেছে, কারণ যত বড় তুমি গ্রো করবে তত লোকে চেষ্টা করবে কি বলছি সেটা শুনে। তার আগে পর্যন্ত হয়তো রাত দিন ধরে কাজই করে যেতে হয়, কারণ এটা তোমার কাজ, তুমি কারোর উপর ভরসা করে পাবে না। আর পশ্চিমবঙ্গে আমি এটা খুব ভালো মতো দেখেছি যে অনেক ভালো ভালো মোটিভ নেওয়া লোকজন, এই যে কলকাতা এত বড় একটা শহর, আশেপাশে যেগুলো জায়গা আছে সব জায়গাতেই কোনো না কোনো দেখবে একটা এনজিও গড়ে ওঠে, কিন্তু কিছু বছর যেতে না যেতেই তারা আবার থিতিয়ে পড়ে, সার্ভাইভ করতে পারে না। স্যার ভাই কেন করতে পারবে না, কি কারণে করতে পারবে না?
তা দেখুন, যে লোকটা তৈরি করেছিল না, সেটা তার এখানে মোটিভ। আমি একটা পয়েন্ট অ্যাড করবো, মানে কেউ যদি চায়, যে তুমি এনজিওর কথা বললে হুম। বা কোনো মানে সিস্টেমটাকে ভালো করে অর্গানাইজ হিসাবে কাজ করতে, তো এই এনজিও স্ট্যাবলিশ করতে কিভাবে করতে পারে এনজিও বা স্টেবলিশ কতজন লাগে? এনজিও স্টেবলিশ করা মানে খুব নমিনাল ব্যাপার, কিন্তু আমি বলবো যারা ইন্ডিভিজুয়াল কাজ করবে তারা অবশ্যই রেজিস্টার্ড করিয়ে নাও, সেটাতে একটা মান্যতাও থাকে। এনজিও মানে অনেকজনই ভাবে হ্যাঁ যে এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, না, এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। আর এটা অনেক সময় রান করে গভর্নমেন্ট ফান্ডস এর থ্রু, এটা কিছুটা সত্য, পুরোটা। এনজিওস গুলো গভর্নমেন্ট ফান্ড দ্বারা পরিচালিত হয়, কিন্তু সেটা যদি প্রজেক্ট থাকে, সেই পারপাসটার উপর প্রজেক্ট থাকে। তো এটা যারা করতে চাও, গভর্নমেন্ট ফান্ডটাকে যদি সরিয়ে রাখি, হুম। এমনি দুটোর মধ্যে মানে কেউ যদি ইন্ডিভিজুয়াল কাজ করে, হুম। মানে সে কি প্রবলেমে পড়তে পারে? এনজিও থাকলে সেখান থেকে কি সুবিধা পেতে পারে? এনজিও পেতে গেলে দেখো, এনজিও করো বা এনজিও না করো, এনজিও করাটাও একটা কমিউনিটিকে বিল্ড আপ করা, সেটা একটা রাইট পাথ অ্যান্ড রাইট ওয়ে ফলো করে। যদি তুমি ভাবো যে না, ফিউচারে আমি একটা স্যাংচুরি বানাবো, একটা শেল্টার বানাবো, বা একটা প্রফেশনাল জায়গা বানাবো, যেখানে গভর্নমেন্টের সঙ্গে আমি টাই আপ করে, গভর্নমেন্ট তোমার নামের সাথে টাই আপ করবে না। আজকে যদি ডিএম সাহেব, মানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের লোকজনরা যদি চায় যে আমরা টাই আপ করে কাজ করব, কারণ অনেক সময় কি হয়, রাস্তায় নেমে কাজ করতে হয়, তখন গভর্নমেন্টরা চায় যে কোনো এনজিও পার্টিসিপেট করুক, ভালো কোনো এনজিও পার্টিসিপেট করুক, কোনো ইন্ডিভিজুয়াল নেমকে তারা সিলেক্ট করে না। তো এই জায়গাতে গভর্নমেন্টের থ্রু হয়ে কাজ করতে, এতে কি হয়, পাবলিক অ্যান্ড গভর্নমেন্টের একটা একটা ভালো একটা বন্ড আপ হয়, একটা কমিউনিকেশন হয়। সেই সঙ্গে থাকতে গেলে ক্রুয়েলটির ক্ষেত্রে হোক বা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে সবাই একে অপরের হাত ধরে চলে। আমি যদি আমাদের কথা বলি, তো আমরা কিন্তু প্রশাসনিক লেভেল থেকে শুরু করে আমাদের ডেপুটি, আমাদের যে আমাদের এআরডি সাহেব যিনি আছেন, আমার দেখা উনি এখন পর্যন্ত আমাদের বেস্ট এআরডি সাহেব যিনি, উনি আসার পরে মালদা ডিস্ট্রিক্টে অনেক কিছু চেঞ্জেস এসছে। আর আমরা কন্টিনিউয়াসলি, যবে থেকে উনি এসেছেন তবে থেকে আমরা কন্টিনিউয়াসলি হাতে হাত রেখে নিয়ার অ্যাবাউট 500 প্লাস বার্থ কন্ট্রোল, প্রত্যেক বছর আমরা 1000 প্লাস আমরা অ্যান্টিভাইরাস ভ্যাকসিন দিচ্ছি, প্লাস কন্টিনিউ কিছু না কিছু চলতে থাকে, আমাদের কোনো না কোনো প্রোগ্রাম চলতে থাকে। আমাদের এখন লকডাউন পিরিয়ড ছিল, তখন ফার্স্ট সিজনে ছিল 120 ডেজ রান্না আমাদের ছিল, 150 কেজি করে প্রত্যেকদিন রান্না হতো। তারপর 72 ডেজ ছিল, সেটা আমাদের প্রত্যেকদিন গ্রুপে পোস্ট দেওয়া হতো। তো রিকোয়ারমেন্ট হিসেবে আমাদেরকে ওইভাবে পুশ করতে হবে। আর আমি সবাইকে এটা বলবো, ডেফিনেটলি এনজিও রেজিস্টার করো, খুব ইজি ব্যাপার, তোমরা নিজেও করতে পারো। সেখানে দুটো সেকশন থাকে, ট্রাস্ট থাকে আর সোসাইটি থাকে। সোসাইটি করতে গেলে মিনিমাম 7 জন রিকোয়ারমেন্ট থাকে, ট্রাস্ট করতে গেলে 2 and 3 চলে। হ্যাঁ, এবার সেটা তুমি একটু তোমার সিএ বা যারা কোর্টে এগুলো নিয়ে কাজ করে তার সঙ্গে বসে কনসাল্ট করে নেবে। আর রেজিস্ট্রেশন হয়ে গেলে প্যান কার্ড, ফুয়েল সার্টিফিকেশনটা ম্যান্ডেটরি করবে, যাতে লোকের কাছ থেকে যখন তুমি ফান্ড চাইছো বা ফান্ড নিচ্ছ, সেটা যেন একটা ফ্লোতে থাকে, তোমাকে যেন ট্যাক্সেশনের মধ্যে না আসতে হয়, কিংবা যারা ডোনেট করছে তারা যেন বেনিফিশিয়ারি হয় থ্রু এটিজি রেজিস্ট্রেশন। তো এগুলো করে নিয়ে খুব ভালো হয়। এতদিন ধরে কাজ করছো, লিগাল কোনো প্রবলেম হয়েছে বা কেউ তোমার উপর কেস করে দিয়েছে? লিগাল প্রবলেম না, আমার উপর কেউ কেস করেনি। তবে ব্যাপারটা হচ্ছে যে যে কনসিকুয়েন্সেস গুলো ফেস করতে হয় সেগুলো খুব মানে মেপে চোখে চলতে হয়, কারণ যতক্ষণ আমাদের বিএনএস থ্রেট এসছে? থ্রেট না, মালদা ডিস্ট্রিক্টে ওইভাবে থ্রেট করতে হবে না। তো কারণ একটা ব্যাপার আছে, কারণ যখন যে জায়গায় সংখ্যা বেশি হয়ে যায়, মানে তোমার অ্যাচিভমেন্ট এই জায়গাতে যে তুমি কতজনকে উৎসাহ দিয়ে এই পথে নিয়ে এসছো। এবার টেকনিক্স থাকে, সবার আলাদা আলাদা টেকনিক্স আছে, আমার একটু আলাদা টেকনিক্স আছে। আমার না, এটা আমি কেন বলছি, বেসিক্যালি কেউ একজন যদি খাবার দেয়, সেখানে দুটো কুকুর ছিল, যখন আশপাশে দেখতে পাচ্ছ ওখানে খাবার দিচ্ছে, ওখানে আরো হচ্ছে একটা গ্যাদারিং হলো, হ্যাঁ। তো আশপাশের লোকেরা বলে তোমরা খাবার দেওয়া বন্ধ করো, হ্যাঁ, তোমরা খাবার দিচ্ছ বলে এই জিনিসটা হচ্ছে। এটা খুব কমন ব্যাপার। ওই যে বললাম যে এগুলো 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 ক্যাটাগরি আছে, এগুলো দেখবে তুমি শহর বলো গ্রাম বলো সব জায়গাতে দেখবে একটু সিনিয়র মহিলাগুলো এগুলোতে বেশি, কারণ ঘরের কাজ তারা করে আর তারাও মনে করে যে তার বাড়ির সামনের অংশটুকুটাও তারই, মানে ঘরের দলিলের মধ্যে বাড়ির সামনের জায়গাটুকুটাও তারই, তাই জন্য তার প্রবলেম হয় যে কুকুর পটি। আমি বেশিরভাগ লোকজনকে এটা বলি যে খুব প্রবলেম হতে গেলে আপনি বাথরুম বানিয়ে দিন, ট্রেনিং হয়তো আমরা চেষ্টা করবো দিয়ে দেওয়ার,
এটা একটু ব্যঙ্গাত্মক অর্থে বললাম, কারণ অনেকে দেখবে নীল জল ঝুলিয়ে রাখে যাতে পটি না করে। এক্স্যাক্টলি কি বলতেছে, রাস্তায় পটি করবে না। মানে আমি তাদেরকে এটা জিজ্ঞেস করতে চাই, দাদা আপনি বাইরে বেরোন, বেরিয়ে আশেপাশে চারিদিকে দেখুন, যত নোংরা দেখতে পাবেন এগুলো মানুষই করেছে। কুকুরের মতো জায়গায় পটি দেখেছে। এইগুলো মেন্টালিটি। এবার আমি বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে না, যে মেন্টালিটি কাকে বলে। দেখো স্কুলে গিয়ে যদি পড়াশোনাটাই এটা হয় যে কুকুর কামড়ালে বিষ লাগে, তুমি শুনেছো কুকুর কামড়ালে বিষ লাগে, এটাকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে এরকম ভাবে, তাই আজকের দিনে কুকুর এরকম বদনাম। এবার কুকুর দেখলেই কামড়ে দেবে। কুকুর কামড়ালে বিষ লাগে, আঁচড়ালে বিষ লাগে। না না, কুকুর দেখলেই এমন মনে হয় যে সব কুকুর কামড়ে দিচ্ছে। কুকুর কামড়ে কুকুর থেকে দূরে যাবি। কুকুর যে সব মানে গৃহপালিত প্রাণীদের মধ্যে কুকুর গরু এরা কোন ক্যাটাগরিতে পড়ে সেটাও জানতে হবে। আর দ্বিতীয় একটা কনসেপ্ট আছে যে কুকুর কামড়ালে বিষ না। একটা কথা বলি, কুকুর কামড়ালে বিষ লাগে না, বাট যে কুকুরের রেবিস আছে শুধু সেই কুকুরটা কামড়ালে তোমার শরীরের মধ্যে রেবিস ভাইরাস আসবে, যেটাকে তুমি বিষ বলছো। ওটা কুকুর, ওটা সাপ না। আর রেবিস ভাইরাস প্রচন্ড, যে ভাইরাসটা আছে না খুব ফ্যাটাল। কিরকম, যদি ওই ভাইরাসটা তোমার রক্তের মধ্যে মিশলো, শরীরে ব্লাড স্ট্রিমে পৌঁছলো, তবেই সে তোমার শরীরের মধ্যে গিয়ে পরে তোমাকে মৃত্যুর কারণ হতে পারে। বাট তোমার শরীরে কোথাও কাটা নেই, বাট কোনো সিরিয়াসলি কোনো এরকম কোনো রেবিসওয়ালা কুকুরের কোনো লালা হয়তো তোমার শরীরের উপর লেগে গেছে বাই চান্স, তুমি জল দিয়ে ধুয়ে নাও, তুমি সান এক্সপোজারে থাকো 10 মিনিটস 15, এমনি ডিস্ট্রয় হয়ে যাবে। আনটিল ও ব্লাড স্ট্রিমে না পৌঁছাচ্ছে তো কি, কুকুরের বাকি যেগুলো রোগ হয়, স্কিন ডিজিজ ছাড়া খুব একটা রোগ কুকুর থেকে মানুষের শরীরে, আমাদের ইন্ডিয়ান ব্রিডস এর ক্ষেত্রে বলছি, আসে না। মানে আমি যদি অন অ্যান অ্যাভারেজ পার ডে 20 থেকে 22টা কুকুর ঘাটি, তো আমি যদি 8 বছরও কম করে ধরে চলি, তো আমি মানে আমার মনে হয় যে 40-50 হাজার কেস আমি কেটে নিয়েছি। আমি আজ পর্যন্ত কুকুরে কামড়, আজকে পর্যন্ত আমি কোনোদিন কুকুরের কামড় খাইনি। কারণ এই যে মিথটা আছে না, এখানে তার সঙ্গে একটা মিথ আছে, লোকে এরকম কথা বলে যারা কুকুর ঘাটে তাদের তো গায়ে গন্ধ থাকে, কুকুরটা বুঝতে পেরে যায়, তাই না তাদের কামড়ায়। তাহলে ভালো, আপনিও ঘাটুন, তাহলে আপনাকেও গন্ধ পেলেন। আমার তো সিম্পল ভাষা। আমাকে অনেকটা বলতে মানে শুনেছি না, আমার একটা জিনিসের ব্যাপার আছে। আমাকে একটা কথা বলো, একটা মানুষের উপর রাগ হয়ে গেলে সে গিয়ে কি করবে, তোমার উপর রাগারাগি করবে, হয়তো তোমাকে ঘুষি চালাতে পারে বা তোমাকে চড় মারতে পারে, বিকজ তোমার কাছে হাত আছে। কুকুর তো এখন চড় মারতে পারবে না, ওর নিজের আত্মরক্ষার করার জন্য দাঁতই আছে। আমরা যদি আয়নার সামনে নিজেকে হাঁ করে দেখি, আমাদের উপরে ক্যানেন দাঁত আছে, কুকুরের আছে, বিড়ালের আছে, বাঘেরও আছে, সবারই আছে। কেন আছে? কারণ যখন এদের জন্ম হয়েছিল তখন কিন্তু খাদ্য হিসাবে মাংস ভক্ষণ করে চলতে হতো। আমাদের যখন জেনারেশন শুরু হয় তখনও আমরা শিকার করে, তারপর তো আগুনে পোড়ানো, তারপর মশলা, তারপর তো আজকে অ্যাডভান্স হলো। কিন্তু আজকে আমরা মাংস কম খাই, খেতে 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 সে দামটা চলে গেছে। আমরা ওই কাঁচা মাংস ছিঁড়ে খাই, এদের আছে। কিন্তু আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, বনের কুকুর আর আমাদের টাউনে থাকা কুকুর, দুজনের যে দাঁতটা আছে না, অনেক পার্থক্য। মানে এখানকার মানুষ, এইখানকার যেগুলো কুকুর যারা সোসাইটির মধ্যে থাকে, তাদের কিন্তু ওই আপনার দেওয়া এঠোর উপর ওদের মানে জীবনচর্যা চলে। তো ওদের না দরকার পড়ে না সেই জিনিসটা, আর আমাদের জিনিসটা দরকার পড়ে না, আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়, তাই না? তো কুকুরকে, এখানকার কুকুর অনেক ফ্রেন্ডলি, ওখানকার কুকুর বিশাল অ্যাগ্রেসিভ। না এবারে এটাও বলছি একটা কারণ, অ্যাগ্রেসিভ। শহরের কুকুর দেখবে অত অ্যাগ্রেসিভ হয় না, গ্রামের কুকুর অ্যাগ্রেসিভ হয়। এটা কারণ আছে, কারণ গ্রামের কুকুরকে খেতে দেওয়া হয় না, গ্রামের কুকুর খেতে পায় না, বাধ্য হয়ে তাকে শিকার করতে হয়। কি শিকার করতে হয়? নিজের থেকে ছোট প্রাণীকে, নিজের থেকে ছোট পাখিকে। আর সেখানেও একটা প্লাস পয়েন্ট আছে, গ্রামের মধ্যে যেখানে মাছ বাজার, মাংস বাজার, সেখানে কি করছে, মুরগিওয়ালা গুলোকে দেখবেন রক্ত মাখা নাড়ি বুটি গুলো দিয়ে দিচ্ছে কুকুরকে। খুব স্বাভাবিকভাবে জেনে রাখুন, কোনো বাঘ কিন্তু নরখাদক খায় না যতক্ষণ পর্যন্ত সে একটা মানুষকে হত্যা করে না খাচ্ছে। কারণ সে গরম রক্তের স্বাদ যখন মুখে লাগে তখন। এখন একটা কুকুর মাংস, মানে গরম রক্তওয়ালা মাংস বা শিকার করে মাংস খেতে শিখে গেছে। দেখবেন এগুলো গ্রামগঞ্জের মধ্যে, কেউ বলবে আমার মুরগি খেয়ে নিল, কেউ বলবে আমার ছাগলকে কামড়ে মেরে দিল। এটা ওর নেচারের মধ্যে আছে, শিকার করে খাওয়া। তারপরে ওই কুকুরটাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা, কেউ জানতেও পারে না। এটা কোয়ালিটির মধ্যে পড়ে। কিন্তু
এটা জানাবে কে? গ্রামে গিয়ে গিয়ে জানাবে প্রচারটা কি? আমরা যদি মালদা ডিস্ট্রিক্টে কাজ করছি, তো আমার কাছে আমার সারাউন্ডিং এ যদি 200 কিলোমিটার বলি, আমার কাছে 200 কিলোমিটার থেকে ফোন আছে, 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ফোন আছে, কখনো গ্রাম থেকে, কখনো এ থেকে, ষাঁড়, গরু, ইভেন সাপ, কিচ্ছু বাদ যায় না। আমার কাছে যখন ওই মানুষটা অ্যানিমাল নিয়ে আসছে, ওই মানুষটা আমার বাবা হয় না, ওই মানুষটা আমার শত্রু হয় না আমার মিত্র হয়, আমি ওই মানুষটার দিকে তাকাই না, আমি জাস্ট অ্যানিমালটা দেখি আর তাকে ফ্রি কস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করার চেষ্টা করি। আর এটারও কারণ আছে, সেটা আমি আবার পরে বলবো নেক্সটে কেন এটা। আর এটা তোমরাও ফলো করতে পারো যদি তোমরা পারো। এটা একটা আমার 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 স্ট্র্যাটেজি, কারণ আমি যেহেতু কমার্স গ্রাজুয়েট, তো আমাদের পড়াশোনার মধ্যে একটা ব্যাপার ছিল যেটা আমি বলবো যে কেন পয়সা না নিয়ে ট্রিটমেন্ট করাটা, পয়সা নিয়ে ট্রিটমেন্ট করার থেকে মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে আরো কিছু এক্সট্রা আনি, সেটা আমি পরে বলছি। এতদিন যে কাজ করছো, মানে গভর্নমেন্ট থেকে কতটা হেল্প পেয়েছো? গভর্নমেন্ট থেকে হেল্প বলতে আমরা যখন কোনো প্রোগ্রাম করতে গিয়েছি, সেটা লকডাউন হোক বা আদার্স কোনো কমিউনিটি প্রোগ্রাম যদি আমরা করতে চেয়েছি তো অ্যানিমেলসদের জন্য, তো সে অ্যাপ্রুভাল বা প্রশাসনিক দিক থেকে মানে পেয়েছি হেল্প, কিন্তু যতগুলো পাওয়ার ছিল ততগুলো পাইনি। হ্যারাসমেন্টও হয়েছি একটা টাইমে, কোনো অনেক স্টোরি আছে। মেডিকেল হেল্প কিরকম? তাও মানে ট্রিটমেন্ট পারপাস বা ভ্যাকসিনেট পারপাস? প্রথমেই তো তোমার এনজিও স্টার্ট হয়নি, বা প্রথমেই তো ভ্যাকসিনেটের এই অপশনটা ছিল না সেই সময়টা। ঠিক সেটা নয়, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে এটা একটা খুব একটা হিডেন ব্যাপার, যে আমরা জানি ডাক্তার মানে ডাক্তার, যে কোনো ডাক্তার, সে কিন্তু তার প্রধান কাজ হচ্ছে জীবন বাঁচানো, অ্যানিমালস হোক বা হিউম্যান। কিন্তু আমি জানতাম না এটা, যেটা আমি জানতে পেরেছি বা আমরা শিখেছি, সেটা এদের মধ্যেও একটা না পলিটিক্স আছে। এখানেও একটা পলিটিক্স কাজ করে, কারণ আমি জানি কেউ ডাক্তার হতে গেলে সেই ব্যাপারটা তার প্যাশনের মধ্যে আসতে হবে। আমি অ্যানিমাল লাভার যদি হই বা আমি যদি অ্যানিমালের ডক্টর হই, তো আমার মধ্যে প্যাশনটা থাকা উচিত। আমি শুধুমাত্র কাজ করার জন্য তো আমি নিশ্চয়ই করছি। তো 80% ডক্টরসরাই, মেবি 80 কেন 90% ডক্টররাই কিন্তু অ্যানিমাল লাভার হয়, কিন্তু জানি না কেন সেটা পলিটিক্স হোক বা নিজেদের পার্সোনাল কোনো ব্যাপার থাকুক না কেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা ভালো কাজ করে, যারা ট্রু অ্যানিমাল লাভার, তাদেরকে না ডমিনেট করার জন্য উপর মহলের লোকজন অনেক আছে এই ফিল্ডে। তারা কেন এগিয়ে আসবে, তারা কেন লোক মেনটেন করবে না বা কিছু, বা আমি করবো না, করতে দেবো না, এরকম ব্যাপার অনেক জায়গাতে দেখেছি। মানে আমরা আমাদেরটা বলছি, আমাদের কাজ করতে গিয়ে প্রবলেম গুলো দেখেছি। তাই হেল্পের জন্য কোনো ডাক্তারকে ফোন করে চট করে পেয়ে যাওয়াটা, এটা খুবই। আর আমাদের ওখানে 10টা থেকে 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত হয়তো হসপিটাল খোলা। তারপরে সেগমেন্টে মনে হয় অসুস্থ হয় না অ্যানিমেলস গুলো বা অ্যাক্সিডেন্ট হয়। আর ওই জন্য আমি ওই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের এই সেন্টারটা খোলা রাখি রাত্রেবেলা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট, এই পা ভেঙে গেল, ট্রেনে পা কেটে গেল, এই ধরনের কেসগুলো, তো ভাগ্যক্রমে 2-1 ভালো ডাক্তার পেয়ে গেছি, হ্যাঁ, যারা 24/7 থাকে। মানে একবার ফোন করতে গেলে কিছু হোক না হোক, বাই ফোন হোক বা যে কোনো ভাবে হোক, ভিডিও কলে হোক, সাপোর্ট। আর এটার মানে জন্মদাতা ডক্টর সমীর ছেত্রী, যে কিনা মালদায় ছিলেন যখন, আমি হয়তো 1 বছর পরে ওনার সঙ্গে পরিচয় হয়েছিলাম। তো যতটুকুটা শেখা, যেখান থেকে শুরুয়াত, মোটিভেশন যা হোক, একটা ফিয়ারলেস ডক্টরকে পেয়েছিলাম সেই সময় মালদাতে। এখন উনি দার্জিলিং এ পোস্টিং আছেন, তো না বললে নয়, আমার দাদা কাম স্যার কাম গুরুদেব কাম সবকিছু। ওনাকে দেখেছি, উনি লিডার, মানে এইসব সবকিছু উপেক্ষা করে দিয়ে না, উনি শুধুমাত্র অ্যানিমেল দেখে গেছেন। ওনার সঙ্গে কাজ করে মানে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। পয়সা নিতেন না, দিনের পর দিন অপারেশন করে গেছে, দিনের পর দিন। বার্থ কন্ট্রোল বলুন, কোনো একটা কেস হতে করতে হচ্ছে, পোস্টমর্টম করা, ইমার্জেন্সি পোস্টমর্টম করতে হচ্ছে, সেই সময় হেল্প, এই হেল্পগুলো খুব জরুরি। একটা লোক যদি একটা অ্যানিমেলকে খুব ভালোবাসে, সেই তার পাড়ার লালু বলি হোক না কেন, আর কেউ এসে ফট করে তাকে মেরে দিয়ে চলে গেল, তো তার ফার্স্ট বেসিক যেটা কাজ করা দুটো, এক হচ্ছে আমি আইন ভেঙে সেই লোকটাকেও মেরে দেবো, যেটা সম্ভব না, করা উচিত না, আইন হাতে নেওয়া উচিত না, তো তার আইনের সাহায্য নেওয়া উচিত। এবার যখন আইনের সাহায্য নেওয়ার জন্য সে থানায় যাবে, তো বেশিরভাগ ক্ষেত্রেই বাকি অ্যানিমেল লাভাররাও জানে যে
খুব কমই এমন জায়গা আছে যেখানে গিয়ে তাকে ওয়েলকাম করে বলা হয়, আচ্ছা আমি আপনার ডায়েরিটা নিয়ে নিচ্ছি। মানে ইভেন আমি আমার একটা ছোট ইনসিডেন্ট এসে গিয়ে দেয় কুকুর মেরেছে সেটা নিয়ে আমার বলতে এসছো। ব্যঙ্গাত্মক তো বলছি না, তখন একটা হয়তো এই ধরনের কথাটা আছে, মানুষ বাঁচিয়ে পারছি না, এরা কুকুর পিছনে যাচ্ছে। আমি তাহলে এটা জিজ্ঞেস করতে চাই, তাহলে সংবিধানের মধ্যে আইনটা দেওয়ার মানেটা কি? নিশ্চয়ই কোনো কারণ সঙ্গে দিয়েছে। আমাদের প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট 1960 সালে কোনো পশুকে মারলে 50 টাকা থেকে 100 টাকা জরিমানা, সেটাও ইকুইভ্যালেন্ট হতে হবে, সেটার প্রাইস মূল্য, তার দাম 10 টাকা যদি হয় তবে। এবার সেটা ডিসাইডটা কে করবে? একটা কুকুর, রাস্তার কুকুর মেরে দিয়েছে, তো তার ভ্যালু 10 টাকা বা 10 টাকার বেশি, এটা কে ডিসাইড করবে? এরকম একটা কোয়েশ্চেন। তারপরে সে সময় ছিল 50 থেকে 100 টাকা ফাইন। সেই সময় 1960 সালে 50-100 টাকা একটা সাইকেল পাওয়া যেত, বা তার থেকেও বেশি কিছু। সেটা ইম্প্রোভাইজ করতে এতদিন সময় লাগে। আর সেই ইম্প্রোভাইজও আমাদের যে ন্যায় সংহিতা যেটা আসলো, 325 ধারাটা যেটা আসলো, সেখানে আমি জানি না কতটা কার্যকারিতা হবে, কিন্তু এখানে ওই ওই 50 টাকা 100 টাকার ব্যাপারটা নেই। তাতে একটা জিনিস ভালো হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে কাউকে হত্যা করে বা প্যারালাইজ করে দেয়, কোনো কুকুর হোক বা কোনো প্রাণী হোক, গরু হোক বা যেই হোক, তো সেটা ক্রুয়েলটি কতটা, কিভাবে তাকে ক্রুয়েলটি ভাবে কষ্ট দেওয়া হয়েছে বা মারা হয়েছে, তার উপর বিচার করে জাজ সাহেব তাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, ফাইন দিতে পারে, আবার উভয়ই দিতে পারে। তো এরকম না যে 50 টাকা 100 টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে। এটা এই বছরের এই মাস থেকে শুরু হয়েছে। তো এটা আমাদের অ্যানিমাল লাভারদের জন্য একটা খুশির খবর। তবে আমি জানি যে অ্যানিমাল লাভাররা কখনো চায় না যে সব ক্ষেত্রে সব কেসে গিয়ে আমরা শুধু থানা পুলিশ এগুলো করবো। আমরা চাই যে মানুষ অ্যাওয়্যার হোক, যাতে আমাদের থানা যেতেই না হয়। মানুষত্ব বজায় থাকে। হ্যাঁ, মানুষত্বটা কি হয়? মানুষত্ব তো এটাই যে আমরা খাদ্য শৃঙ্খলার সব থেকে উঁচু সারিতে আছি। আমাদের মূল দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা নিচের সারিতে যারা আছে তাদেরকে রক্ষা করব। মানুষ এমন একটা জীব যে কিনা প্রথমে ডিস্ট্রয় করে, তারপর তাকে ডিস্ট্রয় করে। বাঘ মেরে মেরে শেষ করে দিল, এখন বাঘকে রিজার্ভ করছে। কচ্ছপ খেয়ে এখনো আমাদের গ্রামগঞ্জ সাইডে এখনো কচ্ছপ কাছিম বিক্রি হয়। আমি এটা নিয়েও লড়েছি, কিন্তু আমি অতটা ডিসকাস করছি না, ক্লোজ করছি না। এটা জানে না এরকম কিছু নেই। খবর আসে, খবর যায়, অফিসাররা যায়, তারপর ওই কচ্ছপ থেকে 50% কচ্ছপ এদিক ওদিক হয়ে আবার ছাড়াও পেয়ে যায়। এগুলো হাস্যকর ব্যাপার। বালি হাঁস, আমাদের ওখানে ডলফিন, মিষ্টি জলের ডলফিন, এগুলো নিয়েও কাজ করতে হয়েছে। তারপরে হচ্ছে নীলগাই, আমাদের ওখানে বাঙিটোলা বলে একটা জায়গা আছে, ওইখানে লিটারালি ওই জমিতে সার দেওয়াতে বীজ দিয়ে দিয়ে বালি হাঁস, হয়তো নাম শুনেছেন, ওইগুলো খুব বিক্রি হয় ইললিগাল প্রসেসে, বাজারে ব্যাগের মধ্যে মেরে নিয়ে আসে, আর মালদার লোকরা খায়ও। এবার আপনি কি করবেন? আপনি গিয়ে কমপ্লেন করবেন, ওকে গিয়ে ধরবে, তা 1 ঘন্টা পর ছেড়ে দেবে। হ্যাঁ, হয়তো কিছু নিয়ম আছে, কিভাবে সেটা আমি জানি না, তবে হয়। নীলগাই পাচার হয়ে যাচ্ছে, আমি মালদায় বসে আছি। ডলফিন যে হয়, ডলফিনকে মারার পর, মিষ্টি জল ডলফিনকে মারার পর তো তেল 1000 টাকা করে বিক্রি হয়। তেল 1000 টাকা করে বিক্রি হয়। 1000 টাকা করে বিক্রি হয়, তারও বেশি, কম বলে। এই জন্য ডলফিন ধরে, মারে, মাংস বিক্রি করে। মানে মানুষের মধ্যে না ওই এক্সক্লুসিভ ব্যাপারটা চলে আসে সেই সময়, এই ডলফিনের মাংস খেয়ে দেখি না, চলে আসে। এটা সবকিছুর ক্ষেত্রে সর্বভুক্ত চলে আসে। আচ্ছা, এই দিক থেকে যদি একটু অন্যদিকে আসি, কেউ মানে অ্যানিমাল লাভার, তার হয়তো সে তার আশপাশে 5-6টা বা 10টা কুকুরকে ফিডিং করা রেগুলার, সে চাইছে সেটাকে ভ্যাকসিনেট করা, এবার কোনো এনজিও তার জানাশোনা নেই, তার করণীয়। আমি তো বলবো প্রথমে তোমাকে যাওয়া উচিত তোমাদের যেটা SAC আছে, মানে ভেটেরিনারি হসপিটাল, প্রত্যেকটা, আশা করি। হ্যাঁ, তবে এটাও আমি বলবো যে গ্রামগঞ্জের অবস্থাটা খুবই খারাপ। আমার মনে হয় যে সরকারের সেই জায়গায় ধ্যান দেওয়া উচিত, কারণ আমরা শহরে থাকি, কিন্তু AWBI গাইডলাইন্স অনুযায়ী মেট্রো সিটি তো ছাড়েনি, মেট্রো আমাদের এখানে তো বেলগাছি আছে,
মেট্রো সিটি ছাড়া প্রত্যেকটা আরবান সিটিগুলোতে একটা করে অন্তত হসপিটাল 24 ঘন্টা খুলে রাখার অর্ডার আছে, অর্ডার কপিও আছে। ওখানে 24 ঘন্টা করে খুলে রাখা উচিত, আমাদের এখানে হয় না। আমি বলেওছি, কখনো বলা হয় যে ডাক্তার অভাব, কখনো বলে কেউ ডবল শিফট করবো না, এরকম অনেক এক্সকিউজ আছে। কিন্তু যদি মানুষের জন্য 24 ঘন্টা খোলা থাকে কোনো হসপিটাল, কেন ওষুধের জন্য হবে না? তাদের জন্য তো গভর্নমেন্ট লাখ লাখ টাকা খরচা করছে না, সেটা তো ইউটিলাইজ হওয়া উচিত আশা করি, আমার তো তাই মনে হয়। আর বার্থ কন্ট্রোল করানো যারা ফিডার আছো, ডেফিনেটলি ফিডিং করাটা তোমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে অ্যাজ এ হিউম্যান বিং। আর আমি মনে করবো সেই যে রাস্তাটা মানুষ মানে গভর্নমেন্ট তৈরি করছে, তো খাবার যখন দেবে তোমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সেটাকে তুমি কতটা পরিষ্কার রাখবে। অনেকে দেখি যে খাবার নিয়ে গিয়ে রাস্তার মধ্যে দিয়ে দিল, ওটা না করে একটা থালা, পাত্র, বাটি, কাগজ তার মধ্যে দাও, খাবারটা খেয়ে নেওয়ার পরে কাগজটাকে ডাস্টবিনে ফেলে দাও। তুমি তোমার কর্তব্যটা মেনলে, আশা করি আশেপাশের লোকের প্রবলেম হবে না। কিন্তু কিছু লোক থাকে এগুলো করার পরেও তোমার উপরে উঠে আসবে। তো আমি বলবো এটাই কথা যে তুমি এভিডেন্স রাখো, রেকর্ড রাখো। উনি যদি কোনো থ্রেট করেন বা উনি যদি তোমাকে খাবার দিতে বাধা রাখে, আমি বলবো ডেফিনেটলি তুমি তার সঙ্গে তর্ক করতে না গিয়ে একটা ভিডিও রেকর্ড রাখো অ্যাজ এ এভিডেন্স, যাতে তুমি যদি তার এগেনস্টে গিয়ে কমপ্লেন করো, হ্যাঁ এই ক্ষেত্রেও কমপ্লেন করতে গেলে তার শাস্তি হতে পারে, হ্যাঁ, যিনি তোমাকে খাবার দেবে। কারণ কারো এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কোনো স্ট্রিট অ্যানিমালসদেরকে খাবার খাওয়ানো, আর সেটা কেউ বাধা দিতে পারে। আর সেটা যদি কেউ করে তো তুমি তার এগেনস্টে গিয়ে থানায় যেতে পারো। তবে থানায় যেতে গেলে তো বুঝতেই পারছো, সেখানে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় তো তোমার কাছে একটা এভিডেন্স থাকবে। থানা যদি কমপ্লেন দিতে না চায় তাহলে একটা ভালো উকিল ধরো, তাকে দিয়ে তুমি কমপ্লেনটা করাও, আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট পাবে। কারণ দেখো, আমি বলছি কারণ আমি এগুলো ফেস করেছি। এমন হয়েছে যে একটা মানুষ 100 ফিট উপর একটা জাস্ট আমার চোখের সামনে বলতে পারি, একটা কুকুরকে অযথা না কামড়েছে, ভালো কুকুর, আদর করতে করতে কোলে নিয়ে 100 ফিট উপরতে পারবে, এরকম মেন্টালিটি। এবার কুকুরটা করে স্বাভাবিক মরে গেল, ওকে ধরে নিয়ে থানায় নিয়ে যাবে। তো আমাকে ওখানকার অফিসার জিজ্ঞেস করছে, তোমাকে কে অধিকার দিয়েছে একে তুলে নিয়ে আসা? তোমার অধিকারের মধ্যে পরে তুমি কমপ্লেন করো। মানে আমার বাড়িতে একটা চোর এসছে, আমি তাকে ধরে আমি থানাতে নিয়ে যেতে পারবো না। তো এটা একটা নতুন আইন শিখলাম, জানি না আছে কিনা এই আইনটা বইয়ের মধ্যে। সেখানে আমাকে রাতে 11টা পর্যন্ত বসিয়ে রেখে আমাকে IPC 437 পড়ানো হচ্ছে। আমি বললাম স্যার আমি পড়েছি, পড়েই তো আমি আপনাকে বললাম যেটা করা হয়েছে। তো যাই হোক, উনি হয়তো এটা বোঝাতে চেয়েছিলেন যে এগুলো করতে এসো না, আমার এখানে সময় নেই। তো উনি এখন ট্রান্সফার হয়ে গেছেন। আচ্ছা, তুমি তো এতদিন ধরে ডাইরেক্টলি কাজ করছো, তো আমাদের অডিয়েন্সের জন্য স্পেশাল কিছু গাইডেন্স দিয়ে দাও, যেটাতে তারাও তাদের মানে স্ট্রিট অ্যানিমালদের যাতে কেয়ার করতে পারে। এটার একটা ট্যাগ লাইন আছে ভালো, হাল ছিল না বুঝি। অনেকেই আমি এটা বলছি, খুব চেনা পরিচিত মুখগুলোই আমার চোখের সামনে আছে, যারা সেই সময় আমি দেখেছিলাম কোমার আগে থেকে। খুব ভালো লাগতো তাদেরকে দেখে যে তারা করছে, আর আজকে খুব খারাপ লাগে যে তারা করছে না। কারণ যে জায়গা থেকে ও উঠেছিল সেই জায়গা থেকে আমি উঠেছিলাম। এমন না যে আমি আজকে কিছু শিখছি না, আমিও শিখে যাচ্ছি, শেখার কোনো শেষ নেই। তো যত বয়স বাড়বে, যত সময় যাবে, যত এগুলো নিয়ে ঘাটবো, যত ক্লোজ থাকবো, ততই জানবো বেশি। কামড় না খাওয়াটাও একটা নলেজ। আমি বললাম পরে বলছি কেন, কামড় না খাওয়াটা একটা নলেজ। কারণ আমি এমন কোনো কুকুরের গায়ে হাতই দেবো না যেখানে আমি কামড় খাবো। আমি নেচার জানবো। কুকুরকে গায়ে হাত দেওয়ার আগে তুমি ফলো করো যে ওর কিউরিসিটি মোডস আছে নাকি। ও তোমাকে শোনার চেষ্টা করছে, কখনো আঙুল তুলে চেষ্টা করবে না, আঙুল দেখিয়ে কুকুর কাছে যাবে। দেখো লেজ নড়াচ্ছে না লেজটাকে ঢুকিয়ে রেখেছে, এইগুলো জিভ বার করে দিচ্ছে না তোমাকে দেখে দুপা পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। চেষ্টা করো নিজেকে ছোট দেখানোর ওর থেকে। তুমি যদি দাঁড়িয়ে থাকো চেষ্টা করো বসে যাও, বসে গিয়ে নিজের আঙুলটাকে বা হাতটাকে সামনে দিকে নাও, ওকে শুকতে দাও, কমফোর্টও ফিল করতে দাও, তারপর ধরার চেষ্টা করো। তাতে আমার মনে হয় এই বাইটিং টেন্ডেন্সি হওয়ার চান্সেস থাকবে না। আচ্ছা, অনেকে আরেকটা বড় প্রশ্ন আছে, এই তুমি এগুলো বলছো, তার থেকেও বড় কিছু আছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কুকুর গিয়ে কামড়ে দিল, এরকম মনে শুনেছো হয়তো। দেখো এটাও একটা থাকে, আমি নিজের চোখে দেখেছি। মা কুকুর এগুলো বেশি করে। মা কুকুর কেন করে? কারণ যখন মা কুকুর বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার জন্য একটা সেফ প্লেস খোঁজে, আর মানুষ তাকে চরম ভাবে ডিস্টার্ব করে,
তখন ও কিন্তু ওর বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য যে কোনো মানুষ বা ছোট বাচ্চাকে নিজের থ্রেট মনে করে। তো এগুলো থেকে একটু বেঁচে থাকবে, মানে মা ডগস এর থেকে, যে কিনা একটা কোনা কুকুরদের জায়গা দিয়েছে। আর যখনই দেখবে যে ওই নেচারটা এরকম যে সাইকেল দেখলে দৌড়ে যাচ্ছে, ওই কুকুর থেকে একটু দূরে থাকাটাই ভালো। হ্যাঁ, এটাও তো অনেক সময় দেখা যায় যে তাদের একটা পাস থেকে তারা এরকম সে রিয়াকশন। তো অবশ্যই, এখন তো কুকুর তো গাড়ির পিছনে দৌড়ায়, তার মানে তো গাড়ি চালাবে না নিশ্চয়ই। পাস্ট আছে, রিমেম্বার, ওদের রিকল মেমোরি অনেক বেশি। আর রিকল মেমোরি বেশি বলেই আজকে অনেকে আর্মি ডগসদের যদি স্টোরিগুলো শোনো, আর্মি ডগসদের যে স্টোরিগুলো, যারা মানুষকে বাঁচা দেখে, রিসেন্টলি একটা কুকুর মারা গেছে, নিউজ ফিউজ কোথাও দেখতে হবে না। ও রিসেন্টলি ট্র্যাপ ছিল সামনে, একটা জাস্ট পাতলা তারের ট্র্যাপ ছিল। ও আগেই ও ট্রুপকে অ্যালার্ট করেছে, ভোগ করছে, যেতে দেবে না কিছু। যখন ট্রুপরা বুঝতে পারছে, রিসেন্টলি নিউজ দেখলাম 3-4 দিন আগে, ওরা রাজৌরিতে, তো যখন ওরা বুঝতে পারছিল না, ও নিজে দৌড়ে যায় এন্ড ওই ট্র্যাপটাতে পা আটকে ব্লাস্ট হয়ে পড়ে। এটাও একজন কর্নাল স্টোরিটা বলছিল। তো এগুলো স্টোরি আসে না, কারণ এরা বীর না, এরা মেডেল পাবে না, এদের কোনো ইয়ে নেই। ইভেন অনেক আগে হতো, এখন হয় কিনা আমি জানি না, যখন এরা রিটায়ার হয়ে যায় তখন তাদের শুট করে দেওয়া হয়। আপনার এটা বন্ধ হয়ে গেছে, এখন এটা বন্ধ হয়েছে, আমি যতদূর জানি। এটা আমি শুনলাম, কিন্তু এটা অতটা অথেন্টিক আমি জানি না। যাই হোক, আমি সবাইকে এটা বলবো যে যারা অ্যানিমালস নিয়ে কাজ করছো, প্লিজ এমন না যে তোমাকে, দেখো এনজিও করাটা ভালো জিনিস, যাতে তুমি গভর্নমেন্টের সাথে কিংবা আরো 5টা লোককে সাথে নিয়ে কাজ করতে পারো, বাট এটা ম্যান্ডেটরি নয় যে তোমাকে কোনো অ্যানিমাল সেবা করতে গেলে তোমাকে এনজিও বানাতেই হবে। তুমি যদি, তোমার মন যদি চায় যে তুমি কিছু সেবা করতে চাও, গো হেড, তোমাকে কেউ আটকানো নেই, তুমি করে যাও। যে জায়গায় বাধা পাবে, কেউ কুকুর খাওয়াতে দিবে না, তোমাকে 10টা কথা শোনাবে, সেগুলোকে চেষ্টা করো উপেক্ষা করার, আর চেষ্টা করো সেগুলো রেকর্ড রাখা। সেটা যদি তোমার এগেনস্টে যায়, আইনের এগেনস্টে যায়, তাহলে সেটা আইনকে কাজ করতে দাও। ডেফিনেটলি জিডি করবা, 1বার নেবে না, 2বার নেবে না, 3বার নেবে না, 4বার নেবে না, 5বার এবার ঠিক নেবে। আরেকটা জিনিস, যে এরিয়াতে তুমি কাজ করো সেই এরিয়াতে চেষ্টা করো যে ম্যাসিভ পরিমাণের অ্যাওয়ারনেস করা, ম্যাসিভ পরিমাণ অ্যাওয়ারনেস। কিছু কিছু আমি বলে দিচ্ছি অ্যাওয়ারনেস, লিফলেট ছাপাও, তার মধ্যে আইন কানুন নিয়মগুলো লেখো। স্যাম্পলস তুমি কলকাতা স্ট্রিট ডগস এর গ্রুপ দেখতে হবে, আমাদের কলকাতায় আছে, সেখানে দেখবে পিডিএফ ফর্মে দেওয়া আছে, হয়তো সেগুলো থেকে নিয়ে ওখান থেকে কপি করে পিডিএফ ছাপাও, সেগুলোকে বিলি করো, মাইকিং করো। দরকার থাকলে যদি একটু ফিনান্স, আমরা তো দুর্গাপূজা কালী পূজার সময় সবার বাড়িতে গিয়ে চাঁদা করি। যদি দেখো যে গভর্নমেন্ট হসপিটাল থেকে সেভাবে তুমি সাহায্য পাচ্ছ না, কোনো যদি প্রাইভেট ডক্টর থাকে যিনি কিনা প্রাইভেট প্র্যাকটিস করেন, সে একটা চার্জেস নেন, সেই চার্জেসটা তোমরা ওই পুজো কালেকশন চাঁদার মতো করে একটু চাঁদা কালেকশন করো, লোকের বাড়িতে গিয়ে গিয়ে বলো, 2টো বাড়ি দেবে, 4টে বাড়ি দেবে না, ঠিক আছে, আস্তে আস্তে করো। আমি যতটা জানি, যেটুকুরা টাকা পাবে তাদের 2টো কুকুরের অপারেশন করাতে হবে বার্থ কন্ট্রোল, আর 2টো কুকুর আর যদি বাচ্চা না দেয়, তোমার ওখানে 10% প্রবলেম সলভ। অ্যান্টি রেবিস ভ্যাকসিন খুব সস্তায় পাওয়া যায়, খুব সস্তা দামে। একটা 10 ml এর বোতল, মানে একটা, মানে 500 টাকার বেশি বললাম, তার থেকে অনেক কমে পাওয়া যায়। 10টা কুকুরের ভ্যাকসিন 500 টাকাতে তুমি করতে পারবে। তোমার পাড়াতে তুমি করে দাও, তোমার পাড়াতে তুমি হিরো হয়ে যেতে পারো। ভাই, ও নিজে পয়সা খরচা করে নিয়ে কুকুরগুলোকে রেবিস ভ্যাকসিন করেছে, রেবিস ভ্যাকসিন দিয়ে দিল, তোর মধ্যে বুঝতে যাবে না, ঠিক আছে, তার কথা শুনেই চলো। তোমাকে ওর সাথে থাকতে হবে, আর ওকেও তোমার সাথে থাকতে হবে। আমি বলবো 3জনকে একসাথে থাকতে হবে, তোমাকে, যে অ্যাভয়েড করছে অ্যানিমেলসকে তাকে, আর যে অ্যানিমেলটা ওখানে বসে আছে তাকে। 3জন সেফ থাকে, সেটা তোমার দায়িত্ব। তাই ট্রিটমেন্ট করাটাকে সেকেন্ডারিতে রাখো, যেটা আমি রাখি। আমি মানে ট্রিটমেন্ট হেল্প করি, সেটা কিভাবে করি আর কেন করি। দেখো, আমি প্রথমে একটা কথা বলতে বলতে আটকে গেছিলাম, বললাম পরে বলবো, সেটা হচ্ছে আমি ফ্রিতে করি। এখানে একটা ফান্ডা আছে, আমি ফ্রিতে করি ঠিক আছে, কিন্তু সেন্টার পর্যন্ত তোমাকে অ্যানিমেলটাকে তোমাকে নিয়ে আসতে হবে। যদি সেটা 5 দিন হয় 5 দিন, 10 দিন হয় তো 10 দিন। কারণ হচ্ছে, তুমি কুকুরকে বিস্কুট খাওয়াও। কেন বিস্কুট খাওয়াচ্ছ? কারণ তুমি বলো যে আমি কুকুর ধরতে ভয় পাই। আমি তোমাকে, এই যে কুকুরটাকে ধরে নিয়ে আসবা তুমি আমার সেন্টারে, প্রত্যেক দিন নিয়ে আসবা। আর যখন তুমি যদি ফিনান্সিয়াল খারাপ অবস্থায় থাকো, তুমি তোমার শরীর খারাপের জন্য ডাক্তারকে 700 টাকা ভিজিট দিতে পারবে, কিন্তু অ্যানিমেলের জন্য অনেকেই পিছিয়ে যায়। আমি প্রথমে ওইটা জায়গাটা কেটে দিয়েছি, যে তুমি আমার পয়সার জন্য বলতে না। দ্বিতীয়, আমি অ্যানিমেল ধরতে পারি না, তোমাকে ধরেই নিয়ে আসতে হবে সেন্টারে। আর যখন তুমি ওই 3 দিন 4 দিন পর কুকুরটাকে বাঁচিয়ে তুলবা আমাদের দেওয়ার চেষ্টাতে, তুমি হয়ে গেলে অ্যানিমেল লাভার।
হয়ে গেল, তুমি আর কুকুর ধরতে পারবো না। আর তুমি অলওয়েজ নিজেকে এটাই বলবা যে আমার জন্য কুকুরটা বেঁচেছে, আমার জন্য নয়, মানে যে নিয়ে গেছে সে নিজে হবে। তো এটাকে আমি বলি শ্রীকৃষ্ণ জিলাপি থিওরি। মানে আমাদের ওখানে আগে 3 টাকাতে এত বড় বড় জিলাপি বিক্রি হতো, ঠিক আছে? যখন মানুষ টেস্ট পেয়ে গেল তো তারপরে তো সাইজ ছোট হয়ে গেল, মাইক্রো সাইজ হয়ে গেল, দাম কিন্তু 3 টাকায়, সাইজটা ছোট হয়েছে। তো এটাই আনতে থাকো, আনতে আনতে যখন খুব ধরা অভ্যাস হয়ে যাবে, থাকলেও ট্রিটমেন্টের ব্যাপার, ট্রিটমেন্ট বেসিক ট্রিটমেন্টটা জানো। আমাদের মালদাতে তো অসুবিধা নেই, কিন্তু গ্রামগঞ্জে খুব অসুবিধা আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কোন একটা জায়গায় দিয়ে দেবো, যদি কোথাও আটকাও তো পিং করবে, আমার কাছে ডাক্তারস আছে, আমি তাদেরকেও তোমার সঙ্গে অ্যালং করে দেবো। বা আমার কাছে যদি কোনো হেল্প লাগে ডাইরেক্টলি করতে, কথা বলতে বলো আমার সাথে, আমি সবাইকে, সেটা গ্রাম গঞ্জ পাহাড় পর্বত যেখানে হোক, আমার তরফে যতগুলো থাকবে আমি আগেও করেছি, এখনো করবো। কারণ আমার ওখানে এখনো অনেক অনেক সার্জারি আছে যেগুলো ফ্রি অফ কস্টেই হয়। ওকে, এতক্ষণ যারা দেখছো আশা করছি ভিডিওটা তাদের ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একবার লাইক ঠুকে দেবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করতে পারো, কোনো ব্যাপার না। আর দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। হেল্পের জন্য দাদা তো বললো 24 ঘন্টা অ্যাভেলেবেল। আচ্ছা, আর একটা যেটা আমি পরের কোশ্চেনে যাবো, যে আমরা দেখি অনেককেই দেখি যে রাস্তা কুকুরদের খেতে দেয়, দেশি কুকুরকে, আমাদের দেশি ব্রিডকে, কিন্তু বাড়িতে যখন পোষে তখন দেখি তারা বিদেশি ব্রিডকে পোষে। এটা পৃথিবীতে আমার মনে হয় যে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি, ইন্ডিয়া এমন একটা দেশ যে জায়গাতে দেশের কুকুরকে ইগনোর, বিদেশের কুকুরকে অ্যাডপ্ট হয়। কিন্তু আপনি বিদেশে যান, সেখানে বেশিরভাগ জায়গায় দেখবেন যে ওদের ওখানকার কুকুরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। ইভেন ওখানে রাস্তায় কুকুর ঘোরে না, খুব কম। অনেক জায়গা আছে যেখানে ওখানকার লোকাল ব্রিডকে নিজেরা নিয়ে আসে, যদি তারা রাস্তায় ঘুরে তাদেরকে একটা সেন্টারে নিয়ে যাওয়া হয়, তাকে ভ্যাকসিনেশন করা হয় এবং ওখান থেকে ডাইরেক্ট অ্যাডপশনে যায়, রাস্তায় ঘুরে। আমাদের এখানে সেই প্রসেসগুলো হয়তো আমাদের ভারতবর্ষ অনেকটা বড়, এটা অনেক আগে থেকে শুরু করতে হতো, তাহলে হয়তো এই প্রসেসটা রাখা হতো। এই মুহূর্তে হয়তো পসিবল হয় না। ব্রিড ডগের ক্ষেত্রে অনেকে বলে দাদা তুমি ব্রিড ডগের ট্রিটমেন্টটা কেন করে দাও না, কেন দাদা বলতে চাও না? না, এটা ভুল কথা। ব্রিড ডগের ট্রিটমেন্ট করি না বা কেউ আমার কাছে এসছে ব্রিড ডগ নিয়ে আমি ঘুরিয়ে দিয়েছি, এরকম হয়। ও কুকুর এও কুকুর, কিন্তু ভাই তুমি 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছো, তুমি ডাক্তারের ফিস দিয়ে কেন দেখাচ্ছ না? তুমি ফ্রি ট্রিটমেন্ট কি দরকার? একটা ল্যাব কুকুরকে 28 বার আমি অ্যাডপশন করিয়েছি, আমাদের টিম 28 বার। সবাই ল্যাব বলে বাড়িতে নিয়ে গেছে, যে কামড় খেয়েছে ব্যাস, বা কামড়াতে গেছে ব্যাস। তারপর রাস্তার মধ্যে পেয়েছি, মানে কি বলবো, এনএইচ এর উপর ওকে ফেলে দিয়ে চলে গেছে বাচ্চাটা। ও গ্রামের মধ্যে কোন একটা বাড়িতে লুকিয়েছিল। আর এখন ওই কুকুরটাই যার বাড়িতে আছে, তার মালকিনকে 3-4 বার কামড়ানো হয়ে গেছে। এখন মালিক ছাড়া কেউ চেনে না। ওই লোকটা কিন্তু 4 বার খাওয়ার পরও ছাড়েনি। পার্থক্য এখানে আছে, কিছু কিছু মানুষ এরকমও আছে। আর এই যে স্ট্রিট ডগ ব্রিড ডগের কম্পারিজন, আমি একটা কথা বলি দাদা, যখন তুমি বাড়িতে কুকুর নিয়ে যাচ্ছ তো তুমি এটা মাথায় নিয়ে নাও, কুকুরটাকে তুমি কিন্তু জেলে নিয়ে আসছো। পরিষ্কার কথা, এটা বিদেশি হোক বা দেশি। কারণ তুমি ঘুম থেকে উঠবা যখন, তখন ওকে উঠতে হবে। ও যখন তার শুশু পাবে তোমার কাছে আসবে, তুমি গেট খুলবা তারপরেও যেতে পারবে। তুমি দুপুরবেলা 12টার সময় খাবার দিবে তো খেতে পারবে। তুমি যখন ওকে বাইরে নিয়ে যাবা তখনও যেতে পারবে। ও তো ছিল রাস্তাতে। তো এই কাজটা তখনই করো যতক্ষণ পর্যন্ত মনকে এটা কনফিডেন্ট না দিচ্ছ যে না, ও যাই হয়ে যাক মরার আগে পর্যন্ত আমি ওকে ছাড়বো না, তখনই বাড়িতে নিয়ে আসো। অরেঞ্জ প্লিজ নিয়ে এসো না, সেটা দেশি হোক বা বিদেশি। তাহলে অনেক কি করে 1 বছর পুষলো পুজো ছেড়ে না না, এটা তো স্বাভাবিক না। প্রথমবেলা ছোটবেলা বসে নিয়ে আসবে, গরু মরু থাকে, ফুলে থাকে, রাস্তার লোক জিজ্ঞেস করবে ভাই কোন ব্রিড আছে, এটা ল্যাব বলবে না দেশি, এটা ল্যাব আর দেশি মিক্স। এটাও স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, স্পিচ নিয়ে আসবে, বলবে ওটা ওই মেক্সিকান আর এর সাথে মিক্স করে নিয়ে হয়ে গেছে। তো আমাদের কাছে আসে এরকম না, এরকম প্রচুর আসে অ্যাডপশন। দেখবে তুমি যদি গ্রুপটা ফলো করে দেখবে, বুড়ি কালকেরই ঘটনা, কালকেই আমাদের একটা কুকুর স্পিচ কুকুর ছেড়ে দিয়েছে। কেন? তার চোখে হালকা ছানি পড়ে গেছে, গায়ের মধ্যে পোকা। ছেলেটা ছবিও পেয়েছি, নামও পেয়েছি, মালদা ফিরে গিয়ে দেখবো কি করা যায়। আর কোয়ালিটির ব্যাপারে কালকে ট্রেনে কাটা গেছে, আমি ট্রেনে ওঠার আগেই 2খানা কুকুরের ট্রেনে পা কাটা গেছে। সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করে তারপর ট্রেনে গেছে, 5 মিনিট লেট হলে ট্রেন মিস হয়ে যেত। এবার এখানে আসার পরে রাত্রেবেলা থেকে শুরু করে সকালবেলা পর্যন্ত কতগুলো যে কল এসছে, সেম কথা, এই যে কুকুর খাওয়া দিকে ঝামেলা।
ও হয়তো ছিল, আমার ভাই ছিল ওখানে, তো ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ও বলছে কি ব্যাপার এখনো কি শর্ট আউট হয়নি? থানা পুলিশ পর্যন্ত কেসটা গড়িয়ে গেছে, একটা দুটো মেয়ে কুকুর খাওয়াতো, আর কিছু জনের সেটা নিয়ে আপত্তি, সেখানে ঝগড়া ঝাঁটি মারামারি যেটা নর্মালি হয়। খুব খারাপ খারাপ সিচুয়েশন আমাদের সাথে হয়েছে। মানে গ্রামগঞ্জে তো একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখো, যারা আমার কথার সঙ্গে ফেভার করো, মালদা ডিস্ট্রিক্টের আশেপাশে বলছি, আমি এখানে জানি না এখানে কতটা কি গ্রাম আছে কলকাতা শহরের দিকে। মালদা শহরের দিকে অমৃতি বলে একটা জায়গা আছে, অমৃতি বলে একটা জায়গা আছে, খুব বেশি দূর না, 11 কিলোমিটার হবে মালদা টাউন থেকে। জমির মধ্যে সাপটা ঢুকেছে একটা বেগুন খেয়ে, গায়ে পেট্রোল দিয়েছে, সেটাকে আগুন ধরিয়েছে। আমাদের ভিডিও আছে, আমি মানে ইউটিউবে ডাইরেক্টলি এটা দেখাতে পারবো না বলে তাই, তুমি দেখতে পারবে, তুমি যদি অ্যানিমাল লাভার হও তোমার দেখা হবে, কারণ গা জ্বলছে আর মাছ দিয়ে তাকে মারছে। তো যখন সেটা আইসির কাছে যায়, আইসি সঙ্গে সঙ্গে রিপোর্ট করে, যেই রিপোর্ট করে সঙ্গে সঙ্গে ও কোর্টে গিয়ে 100 টাকা জরিমানা দিয়ে পালিয়ে যায় বিহার। আবার আমরা এবার ইনভেস্টিগেট খুঁজে 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 লোকটাকে পাই না, কিছুতেই পাই না। বাচ্চাটাকে 12-13 দিন ট্রিটমেন্ট করার পর, যেহেতু 3rd ডিগ্রি বার্ন ছিল, 70% বডি, সম্ভব ছিল না, মারা যায়। কিন্তু ও 15-16 দিন পর আবার ফিরে আসে, আবার একটা ষাঁড়ের পিছন পা ভুজালি দিয়ে কেটে, লিগামেন্ট মানে আমার থেকে বেশি লিগামেন্ট কেটে খেতে কেন দিয়েছে? ইলেকট্রিক ফেন্সিং করে রাখছে, কারেন্ট চলছে, ইলেকট্রিক ফেন্সিং করে রাখছে, ষাঁড় মরে পড়ে আছে সকালবেলা। না, এত মানবিক কেন মানুষ অমানবিক এরকম হয়ে উঠছে কেন? অমানবিক হয়ে উঠছে, এটা হচ্ছে কি বলবো, কিভাবে বড় হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে আমি বলছি, আমি কি জন্মের পর থেকে মানে অ্যানিমাল লাভার হয়ে গেলাম? না, কোনো একটা মোটিভ ছিল না, কিছু ছিল না, কিছু ছিল না। যখন আইন সম্পর্কে অবগত হতাম, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বা আমাদের যে সংবিধান আছে, সেখানে পর্যন্ত একটা 4 পায়ের জায়গা আছে একটা আইন দিয়ে, আর মানুষ সেটা বুঝছে না। তো টিপিক্যালি দেখো, আমরা এই ফিল্ডে যখন কাজ শুরু করতাম, তখন যদি একটা কুকুর মারা যেত, ইমোশনাল হয়ে যেতাম, আগে হয়ে যেতাম। এখন হয়তো ইমোশনটা মরে গেছে, হয়তো ভাবি ঠিক আছে ভাই মরে গেছিস, ভালো হয়েছে, কি ব্যাপার, কি দরকার কষ্ট করে মারা, সব জায়গায় দেখা যায়। আমাদের কলকাতার লোক কি অসুবিধা নেই? কলকাতাতে এতগুলো এনজিও আছে, জিজ্ঞেস করো প্রত্যেকটা এনজিও যারা মেম্বার আছে বা যারা কর্ণধার আছে, তাদেরকে কত কত কিছু দিয়ে যেতে হবে। আমাদের তো মাসের পর মাস ফান্ডিং পাই না, আমরা মাসের পর মাস ফান্ডিং পাই না। ফান্ডিং কে দেবে? গভর্নমেন্ট না? কি জন্য দেবে গভর্নমেন্ট? কি পারপাসে দেবে? আমাকে তো আজ পর্যন্ত দেয়নি, কি পারপাসে দেবে? আমি কোনো প্রজেক্ট হয়ে তো দিবে, কোন প্রজেক্ট, কি প্রজেক্ট? বাস কন্ট্রোল প্রজেক্ট আছে, সেই বেসিসে দিবে? ও সেটা লম্বা প্রসেস, তার জন্য তোমাকে এটিজি তে আসতে হবে, 12 তে থাকতে হবে, 3 বছর অডিট দিতে হবে, এডব্লিউবি তে এওসি হতে হবে, লম্বা প্রসেস। অনেকে হয়তো পায়ও, কিন্তু ছোটখাটো জায়গাতে ইস্যুস আছে, আর এগুলো থাকবেও। আর তবে ও যদি ভেঙে পড়ি আমরা, তাহলে তো অসুবিধার ব্যাপার আছে। একটা জিনিস মাথায় রেখে দাও, এনজিও যদি খুলতে যাও, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয় না। কারণ এরকম অনেকেই হবে যে 5 জনের সঙ্গে উঠছো বসছো, 5 জনকে নিয়ে কাজ করছো, ভাই 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 বন্ধু বন্ধু হয়ে যায়। কিন্তু এটাও ঠিক কথা যে তুমি কিছু জানো, তুমি যদি ওকে নলেজ শেয়ারিং করছো, একটা টাইমে এটা হতে পারে যে ও হয়তো ভাবছে যে না না এবার টাইম হয়ে গেছে যে আমি একা করতে পারবো, তো অনেকে হয়তো বেরিয়েও যায় সে জায়গা থেকে। হ্যাঁ, তখনই না ওই ওই যে কর্মধারা আছে না, সে ভেঙে পড়ে। আর এই জন্যই এই এনজিও গুলো টেকে মানুষের কথা। আমাদের পডকাস্টটা একদম শেষের দিকে এসে গেছি, তো আমরা জেনে নেবো ফরদার কাছ থেকে যেতে যেতে কিছু স্পেশাল টিপস। স্পেশাল টিপস এর কি? তোমরা তোমাদের কাজ করে যাও, কখনো মানে যে ফিল্ডে পা দিয়েছো এখানে পিছু পা হওয়ার জায়গা নেই। আর যদি এটা মনে করো যে মানে তুমি একটা কাজ করছো, 4 দিন ধরে তুমি পরিষেবা করলে, 5 দিনের দিন তুমি হটে গেলে, আবারও বলছি যে এটা কোনো এনজিও ব্যাপার না, এটা কোনো সিঙ্গেল পার্সেন্ট 2% 5% ব্যাপার না। মোটিভটা তোমাকে চলতে হবে, 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক বা 50 জন। আমাদের এনজিওতেই একটা টাইম যখন আমরা কাজ করতাম, আমাদের যখন বাইক যেত, তখন 50টা বাইক যেত, 50টা বাইকে মানে 100, সবাই কিছু না কিছু করতেছে, নতুনত্ব ব্যাপার, তাদের কাছে ইন্টারেস্টিং ব্যাপার, ইন্টারেস্ট। আরে বাপরে, অ্যানিমাল কাজ, এইগুলো তো যে ভাবতেই না ড্রেনে পড়া কুকুর পিকে উঠাতেছে, ওখানে ট্রিটমেন্ট করতে 25-25 জন ইন্টারেস্ট হয়ে যাবে, তখনকার ক্রেজ আলাদা। যত দিন যাবে লোক কমবে, তারপরে কি তোমার কাজ বন্ধ হবে? কখনো না। এটা তোমার কাজ, তুমি ঠিক করো সেই ফিল্ডে একা আসবে, কাজ করবে,
5 বছর পর সেই লোকগুলো থাকবে না হয়তো, মোটিভটা তোমার যেন সেম থাকে। আর প্রাধান্যতা দাও অ্যাওয়ারনেসে। বেসিক ট্রিটমেন্টে হেল্প তোমাকে সবাই করবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, এই ফেসবুকে কমেন্টের মধ্যে পোস্ট দিয়ে দিচ্ছ প্লিজ হেল্প প্লিজ হেল্প প্লিজ, এইটা করে দিয়ে তুমি বাচ্চাটাকে আর অসুস্থ করবে। আমি এটা বলছি, ফেসবুকে ডাক্তারি হয় না, কাইন্ডলি ডাক্তারের পরামর্শ নাও। আর রক্ত বেরোচ্ছে, তুমি তো বেসিক এটা জানোই যে তুমি প্রেসার ব্যান্ডেজ করো, একদম প্রেসার ব্যান্ডেজ করো। প্রেসার ব্যান্ডেজ করলে রক্তটা তো বন্ধ করো তুমি, তারপর তুমি ভেটের সঙ্গে কনসাল্ট করো, প্যারাভেটের সঙ্গে কনসাল্ট করো, এনজিওদের সঙ্গে কনসাল্ট করো, কিন্তু আগে রক্তটা বন্ধ করো। তো বেসিকটা আগে করো। অ্যাক্সিডেন্টটাই বেশি হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যুটা বেশি হয়। আর ভাইরাল ইনফেকশন থাকতে গেলে তো কোনো উপায় নেই, তোমাকে স্যালাইন করাতে হবে বা আদার্স কিছু ডক্টরের পরামর্শ অনুযায়ী করবে। তারপরেও যদি প্রবলেম হয়, ফোন নাম্বার দেওয়া থাকবে, আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে দিতে চেষ্টা করবো। আশা করছি পডকাস্টটা খুবই ভালো লাগলো। দাদার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা যারা চাইবেন তারা কন্ট্যাক্ট করতেই পারেন। 24 ঘন্টা হেল্পলাইন খোলা আছে। আর এই ভিডিওটা অ্যানিমাল লাভারদের সবাইকে বলছি যে সবার কাছে শেয়ার করে দাও। অনেক কিছু আমি নিজে শিখলাম, তোমরাও শিখতে পারবে। এতক্ষণ ধরে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রী রাম।